যে এনসিপি একটা আসলে বেশি জিততে পারবে না, অথবা একটাও জিততে পারে, এগুলো শুনতে বলছি না। জামাতের সঙ্গে না থাকলে, জামাত তাদের সঙ্গে না থাকলে তার রেজাল্ট ওরকমই। তার বাপের সম্পদের পরিমাণ হলো 22 লাখ টাকা, আর যে পুত্র তার সম্পদের পরিমাণ হলো 98 লাখ টাকা। কোথায় আসলো তার টাকা? সে কি চাকরি করছে? এটা নিয়ে আলোচনা হয়। জামায়াত ইসলাম আমিন বিরোধী দলের নেতা, তিনি বলেছেন সংবিধান সংস্কার গঠনের যে সংকট, এটি যদি সংসদের ভেতরে সমাধান না হয় তাহলে তারা রাজপথে যাবেন। আপনার কাছে কি মনে হয় রাজপথে যদি এই ব্যাপারটি নিয়ে আন্দোলনে যাওয়া যায়, আসলে সাধারণ মানুষ আসলে কতটা বুঝবে, বাকি এই আন্দোলন আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে? এখানে এটা ডিপেন্ড করবে যারা রাজপথে যাবে তাদের সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা, এগুলোর উপর। যেমন আপনি যদি সাদামাটা ভাষায় বলেন যে আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি, সাধারণ মানুষ বোঝে কোটা বিরোধী কি, কিসের কোটা, কোটাই তো অনেকে বোঝে না, আসলে এরকম। কিন্তু সেই আন্দোলনে তো মানুষ সম্পৃক্ত হয়েছিল কেন? ওই সময় তারা ইমোশনটাকে টাচ করতে পেরেছিল। এই লোকগুলি যারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে তাদের এক ধরনের সম্পৃক্ততা ছিল, এবং তারা এটা তাদেরকে বোঝাতে পেরেছিল। এগুলি তো মূল ঘটনা। তো এখানেও যদি তারা বোঝাতে পারে, আন্দোলনের লোক হবে, বোঝাতে না পারলে হবে না। কিন্তু আমি নিজে মনে করি রাজপথে যাক, এটা আমি চাই না। এটা আলোচনার টেবিলে শেষ করা উচিত। আর নতুন একটা সরকার আসছে, এখনই আপনি যদি শুরুতে রাজপথে যান, সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে না। সাধারণ মানুষ আসলে টায়ার্ড, অনেক টায়ার্ড এবং কিছুটা হতাশ। তো এরা আর রাজি হতে চাইবে না। এই আলোচনাটা এখন ধরেন সাধারণ মানুষ নামলো না, তাতেই কি তাদের আন্দোলনের যে কারণটা এটা অর্থহীন হয়ে গেল? তাও কিন্তু না, ওইভাবে মনে করার কিন্তু কোনো কারণ নাই। এখন আমার মনে হয় যে দুই পক্ষে আলোচনার মাধ্যমে এটা করা উচিত। এখানে জেদের কোনো ব্যাপার না, যা যা চায় কীভাবে করবে জানি না। দুই পক্ষের সঙ্গে তো সম্পর্ক ভালোই। আমি তো মনে করি যে জামাত এবং বিএনপির সঙ্গে কিন্তু যোজন যোজন দূরত্ব না, তারা কিন্তু একসঙ্গে অনেক দিন ঘর সংসার করছে, অনেক দিন। আমরা তো দেখছি তারা একই মানে ক্যাবিনেটে দিনের পর দিন তারা বসছে, আলোচনা করছে। তো তাদের মধ্যে অত দূরত্ব নাই। কিন্তু যতটা দূরত্ব জামাতের সঙ্গে আওয়ামী লীগের, যতটা দূরত্ব আওয়ামী লীগের সঙ্গে বিএনপির, অত দূরত্ব কিন্তু জামাতের সঙ্গে বিএনপির না। কাজে আমি যেটা শুরু থেকে বলছিলাম, আমার প্রত্যাশা জামাতের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার পরে কি সেই পরিস্থিতি এখন আছে? অনেকে তো বলছে যে এনসিপি অনেকখানি প্রভাবিত। এনসিপি আসলে কিছু না রে ভাই। আমি আপনাদের এখানে বহুদিন বসে বলছি না যে এনসিপি একটা আসলে বেশি জিততে পারবে না, অথবা একটাও জিততে পারে, এগুলো শুনতে বলছি না। জামাতের সঙ্গে না থাকলে, জামাত তাদের সঙ্গে না থাকলে তার রেজাল্ট ওরকমই হতো, ওরকমই হতো। আচ্ছা, হয়তো একটা জিততো কি জিততো না আমার সন্দেহ আছে। কাজে এনসিপি ওরকম না, যতটা বাজে, যতটা শব্দ হয়, যতটা উচ্চারণ হয়, ওই দল অতটুকু জনসমর্থন এনসিপির সঙ্গে নাই। এনসিপির জনসমর্থন দিনকে দিন কমতেছে, আগামীতে আরও কমবে, আরও কমবে। এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে কি, মানুষ একটা দলকে কি কারণে সমর্থন করবে ভাই? কিন্তু তাদের এমপি যখন একটা ফেসবুকে লাইভ দেয় তখন খুব আলোচনা হয়। তো খেজুর নিয়ে আলোচনা হয়, আলোচনা হয়তো হওয়ার পরেও অনেক কিছু আলোচনা হয়। বলে এক এমপি কেন, জামাত ওদের এমপি পাস করে 6 জন, ওই 6 জন দেয় নাকি? ওই আলোচনা হয়। আলোচনা হয় যে তুমি খেজুরে হিসাব দিচ্ছ, তুমি যত টাকা দিয়ে অফিস ভাড়া করেছো, ওই অফিসের টাকা কোথেকে আসে, এই হিসাব দেয় না কেন? ওই হিসাবে হয়, ওই আলোচনা হয়। আলোচনা হয় তোমাদের এক এমপি যে নাকি বলেছিল যে তাদের গ্রামের সবচেয়ে দরিদ্র ঘরটা তাদের, সে যখন 3 মাস পরে বলে আমাদের গ্রামের সবচেয়ে সমৃদ্ধ ঘরটা আমাদের, তখন তোমরা কিছু বলো না কেন? ওই আলোচনা হয়। এবং সে বলে তার বাড়িতে নাকি 3-4টা পুকুর আছে, তার বাপ বিরাট বড় লোক, তার বাপ আবার তার সঙ্গে ইলেকশন করছে। ওই ইলেকশনে দেখা গেছে তার বাপের সম্পদের পরিমাণ হলো 22 লাখ টাকা, আর যে পুত্র তার সম্পদের পরিমাণ হলো 98 লাখ টাকা। কোথায় আসলো তার টাকা? সে কি চাকরি করছে? এটা নিয়ে আলোচনা হয়। জি, কাজে একটা আলোচনাকে পজিটিভ ধরলে বাকিগুলিকে আপনি বাদ দিয়ে দিবেন তাও তো না, ওগুলি আলোচনা।